আমাদের শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ যে এখন ওসমান হাদির হত্যার বিচার চাই, আমরা সেখানে যে জড়ো যাচ্ছি, আমাদের সবার মনে কিন্তু একটা ভয় আছে। আচ্ছা, ভয়টা কিন্তু শুধু আমাদের না, ভয়টা যারা শরীফ ওসমান হাদির বিচার চায় না তারাও ভয় পায়। আগে তাদের ভয়ের কথাটা বলি, তারপরে আমাদের ভয়ের কথাটা বলবো, দেখবেন আপনাদের সাথে মিলে কিনা। ধরেন, হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতা ধরে আছে তখন হাসিনার মনেও একটা ভয় ছিল। কখন জানি আমার অপকর্মের কথা সবাই প্রমাণ পেয়ে যায়, জেনে যায়, কখন জানি কোথায় কোন বিদ্রোহ দানা বেঁধে উঠে, কখন জানি আমাকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়, কখন সব কিছু ওলট পালট হয়ে যায়। কারণ তার তো কোনো জনসমর্থন ছিল না, এই কারণে তার ভিতরে ভয় ছিল জাগরুক। সব সময় আশঙ্কা করত তার কখন পতন হয়ে যায়। কারণ কোটি কোটি ডলার তারা যখন এই দেশ থেকে পাচার করেছে তখন তারা দুর্বল হয়ে গিয়েছে মানসিকভাবে। চুরি চামারি গুম হত্যা খুন এসব করে কেউ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। হাসিনা পালানোর পর বেশ কিছুদিনই মানুষের মুখের স্বাধীনতা ছিল, বাক স্বাধীনতা ছিল, ফ্যাসিবাদও তটস্থ ছিল। এখনো ফ্যাসিবাদের গুপ্ত শক্তি কিছুটা সংগঠিত হয়ে উঠেছে। এখন যারা ফ্যাসিবাদকে কিছুটা আশ্রয় দিচ্ছে, ধরেন ফ্যাসিবাদের মধ্যে যারা ধনী টাইকুন, তারা বিএনপির কিছু কিছু অংশের সাথে আঁতাত করেছে অর্থ সম্পদগুলো রক্ষা করার জন্য, বাণিজ্যকে রক্ষা করার জন্য, মিডিয়াগুলোকে রক্ষা করার জন্য। এখন বিএনপির লোকরা আতঙ্কে আছে, যদি আমরা ক্ষমতায় আসতে না পারি, বিএনপির কিন্তু এই ভয় মারাত্মক, আমরা যদি ক্ষমতায় আসতে না পারি তাহলে যদি নতুন কোনো শক্তি এসে যায় তাহলে তারা নতুন করে দেশ সাজাবে। তাছাড়া আমরা যে আওয়ামী লীগের সাথে ফ্যাসিবাদ খুনিদের সাথে আঁতাত করেছি, সেই আঁতাতের কি হবে? ধনীরা তো আর আমাদের উপরে ভরসা রাখতে পারবে না, আমাদের শক্তি দ্বারা যে তারা সেফ থাকবে সেই ভরসা আর তারা করতে পারবে না। নতুন বন্দোবস্ত তৈরি হয়ে যাবে, ব্যবসায়ীরা নতুন আশ্রয় খুঁজবে, শক্তিশালী রাজনীতিবিদরা নতুন দিকে মোড় নেবে। স্বার্থবাদীদের মনে এই ভয় কিন্তু মারাত্মকভাবে কাজ করে চলেছে। যদি নতুন কোনো শক্তি এসে যায় তাহলে আমাদের কি হবে? এখন বিশেষত বিএনপির ভিতরে যারা ভয়াবহ স্বার্থান্বেষী সিদ্ধান্ত প্রণেতা, তারা এখন খুব উপরের লেভেলে রয়েছে, যেমন খসরু, মির্জা ফখরুল, তাদের এই আতঙ্ক তাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মিডিয়ার মধ্যে আতঙ্ক, প্রথম আলোর মধ্যে আতঙ্ক। আমাকে যদি জবাবদিহিতা করতে হয়, আমার সকল মিথ্যা যদি একাডেমিক হয়ে যায়, প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয় আমার মিথ্যার অপপ্রচারকে, ফ্যাসিবাদের পক্ষে আমার শক্ত অবস্থান নেয়াকে যদি প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে চলে আসে, তখন কি হবে? আমার এই মিডিয়ার, আসলে তো আমি মিডিয়া না, গণমাধ্যম না, আমি হলাম ফ্যাসিবাদের একটা প্রচার মাধ্যম। সাংবাদিকতার মুখোশ ধরে বাম রাজনীতি মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ছড়াবার চেষ্টা করা, ভারতপন্থা এবং মোদিকে আমাদের মাঝে এস্টাবলিশ করা, ভারতীয় সংস্কৃতিকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই ভয় কিন্তু তাদের মধ্যে বিরাজমান। আর আমাদের মধ্যে, বা আমরা যারা হাদি হত্যার বিচার চাই, দেশের নতুন বন্দোবস্ত চাই, স্বার্থান্বেষী বা ভারতপন্থী কোনো মহল যেন ক্ষমতায় না আসে সেটা চাই, আমাদের মনে একটা ভয় বিরাজ করছে। এই ভয়টা বিস্তার করতেছে আমাদের মনে। ক্ষমতা বদল হলে এমন কেউ যদি আসে যারা হাদি হত্যার বিচার হতে দিবে না, হাদি হত্যার তারপরে 17 বছরের মেয়ে তাহরিমা জান্নাত সুরভি, দেখেন 17 বছরের একটা মেয়েকে 21 বছর বানিয়ে মামলা দিল, ওসি মামলা নিল, তারপরে তদন্তকারী কর্মকর্তা সেটা আদালতে ট্রান্সফার করলো, ম্যাজিস্ট্রেট আদালতে দিল, আবার সেটার জামিন না দিয়ে তাকে আপনার এই আদালতে প্রেরণ করলো, তার রিমান্ড মঞ্জুর করলো। দেখেন পুরো বিষয়টা কিন্তু একটা চক্রটা খুব মারাত্মক। ওসি যে মামলাটা নিল, ওসি কোনো রকম যাচাই করলো না, অথচ এই তাহরিমা সুরভির একটি মামলা ছিল সেই বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠের সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা, সেই মামলা নিয়ে কোনো তদন্ত হলো না। কিন্তু দুর্জয় সেই সাংবাদিক যখন তাহরিমার বিরুদ্ধে মামলা দিল তখন সেটা তদন্ত ছাড়া বয়স বাড়িয়ে আদালতে পাঠিয়ে দিল তাকে, আদালত আবার রিমান্ড মঞ্জুর করলো। অর্থাৎ চক্রটা কিন্তু সুনির্দিষ্ট। এই মামলার কিন্তু তদন্ত হয় নাই, তার কাছে ঘুষ চেয়েছে, তাহরিমার কাছে ঘুষ চেয়েছে। দেখেন মিথ্যা একটা মামলা দিয়ে সব কিছু ধামাচাপা দিয়ে তাকে ঠিকই নীরবে আদালতে পাঠাই দিছে। কি ভয়ানক একটা ব্যাপার,
কি দুর্দান্ত একটা মানে মানে ষড়যন্ত্র। এই ভয়টা কি বিরাজ করা স্বাভাবিক না? এই ভয়টা কি হবে না? জুলাই যুদ্ধের উপরে নতুন কোনো মানে শ্যাডো ফ্যাসিবাদ যদি আসে, তারা কি হামলে পড়বে না? আবার কি তারা ম্যাসাকার করবে না? আবার কি জুলাই যোদ্ধাদেরকে হত্যার যোগ্য করে দিবে না? শরীফ ওসমান হাদির মতো ফিগার চলে গেছে, সাধারণদেরকে কি ছেড়ে দিবে? মেহেদী হাসানকে যেভাবে অ্যারেস্ট করা হলো, কি ভয়ানক রূপে অ্যারেস্ট করলো, সুরভিকে যেভাবে অ্যারেস্ট করলো, হ্যাঁ, তারপর হাসনাত আবদুল্লাহর উপরে কয়েকটি হত্যার হুমকি দেওয়া হয়েছে, একদম স্পষ্ট। ডালটন হুমকি দিয়েছে, শিল্পী মাকসুদ হুমকি দিয়েছে কিন্তু হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহর মনে কি বিপ্লব বেহাতের ভয় থাকবে না? থাকবে। এই ভয়টা হলো আমাদের শক্তি। এগুলোই প্রত্যেকটা এক একটি তাৎপর্য রয়েছে, আমাদেরকে বার্তা দেয়। আমরা খুব শক্তভাবে আওয়ামী লীগকে আগামী দিনের সময়কে গোছাতে হবে এবং সতর্ক থাকতে হবে। যেখানে যতটুকু সুযোগ আছে সেটাকে নিজের বুদ্ধি খাটিয়ে বিপ্লবের পক্ষে কাজে লাগাতে হবে। কারণ মনে রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা ভক্ষক হয়ে গিয়েছে। তাদের বেছানো জালে পা দেওয়া যাবে না। তাদের জন্যই কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। তাদেরও পরিস্থিতি যে ভালো হবে না, তাদেরও ভয় আছে। আমরা খুব শক্তভাবে আগামী দিনগুলোকে গোছাতে হবে। কোনোভাবেই আমরা আলাদা হব না, এই মর্মে যে এক না হলে আগামীটা আমাদের থাকবে না। কারণ তারা বিভিন্ন ভাগে ভাগ করবে। ইসলামিস্ট এক পক্ষ ভাগ করবে, কাউমি এক পক্ষ ভাগ করবে, তারপরে সাধারণ এক পক্ষকে ভাগ করবে, বিপ্লবীদের আরেক পক্ষ ভাগ করবে, তারপরে একটি একটি ভাগ করে তারা ধরবে। কারণ ঐক্যবদ্ধ থাকলে তারা ধরতে পারবে না। এই নির্বাচনে গণভোটে আমাদেরকে হ্যাঁর পক্ষে কঠিনভাবে অবস্থান নিতে হবে। তাই এই কারণে 11 দলের পক্ষে আমাদের অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই। যদি আপনি বিপ্লবের পক্ষ হয়ে থাকেন, যদি আপনি নিজেকে মজলুম ভেবে থাকেন, যদি আপনি আগামী দিনে আপনার বিষয়টি নিয়ে টেনশনে থেকে থাকেন। কারণ জিয়াউর রহমানকে যারা ক্ষমতায় এনেছিল, তাদের কারোর পরিণতি কিন্তু ভালো হয় নাই। সেই পরিস্থিতি থেকেও আমরা কিন্তু অনেক ভালো পজিশনে রয়েছি। আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছি। আরেকটা আশার আলো আমাদের আছে, সেটা হলো হাসিনার মতো শুয়োরকে আমরা তাড়িয়ে দিতে পেরেছি। এই যুবক, তরুণ, রিক্সাওয়ালা, তরুণেরা, শ্রমিকেরা, এর চেয়ে বড় শক্তি আর আমাদের সামনে আপাতত আসবে বলে সম্ভাবনা নাই। এটা হলো আমাদের সবচাইতে বড় উদাহরণ। আমরা হাসিনাকে তাড়াইছি, এই শক্তি আমাদের আছে। বিএনপি আমাদের সামনে কিছুই না। আর এদেশের সার্বভৌমত্বের চূড়ান্তভাবে কোনো ক্ষতি ওয়াকার করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ তাহলে তার উপরে নেমে আসবে জাতিগত আল্লাহর পক্ষ থেকে। আরেকটা জিনিস মাঝখানে বলে রাখি, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের প্রমাণ হবে, ওয়াকারের জন্য সার্বক্ষণিক বদদোয়া দিবেন। কারণ এই লোকটি, ওয়াকার এবং মির্জা ফখরুল, সালাউদ্দিন, এরা, আমির খসরু, এই কয়েকজন একদম হাতে করা, আরও দু একটা আছে ঠিক আছে, কিন্তু এই কয়েকটা সবচাইতে বেশি দায়ী আমরা বিপ্লবের রেজাল্ট ঘরে উঠতে। তবে সবচাইতে আল্লাহর কাছে বেশি শুকরিয়া, হাসিনাকে তো আমরা তাড়াইছি। হাসিনা তো নাই, আর কোনো কিছু আমাদের সামনে কঠিন না। তো এই যে ওসমান হাদি এখন আমাদের মাঝে নাই, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে পছন্দ করে। তিনি অনেক শক্তিশালী হয়ে কিন্তু বিদায় নিয়েছেন। এটা কিন্তু সোজা কথা না, এটাই সবচেয়ে আশার কথা। ওসমান হাদির উত্থান যেমন হয়েছে আমাদের জন্য শক্তি, ওসমান হাদির বিদায়টাও আমাদের জন্য শক্তি। ওসমান হাদির হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে, সহযোগিতা করেছে এবং বিচারহীনতার জন্য বিচারে যারা বাধা দিতে চাইছে, তাদেরকেও বদদোয়াতে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। সব ভয়কে আমরা ইনশাল্লাহ জয় করতে পারবো। মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে না হলে কালকে আল্লাহ তো নিবেই। এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।